জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে থাকা কন্টেন্ট ব্লকিং এর মতো সংবেদনশীল বিষয়ে স্বার্থের দ্বন্দ্ব তৈরির ঝুঁকি। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল সরকারের প্রধানের নেতৃত্বে তৈরি হওয়ার ফলে সাইবার স্পেসে সরকারের ক্ষমতাকে জোরদার করা। কাউন্সিলের 25 সদস্যের সাইবার কাউন্সিলে মাত্র 2 জন আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ থাকায় সরকারের বাইরের অংশীদারদের প্রকৃত প্রতিনিধিত্ব না থাকা ইত্যাদি ঝুঁকিগুলো দূর করতে হবে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 সংশোধন করে এর মধ্যে যে ঝুঁকি বা ঘাটতিগুলো আছে তা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনে বিশ্ব জুড়ে অনুসৃত উপাত্ত সুরক্ষা নীতিমালা বিষয়গুলো এই আইনের প্রতিফলন নিশ্চিত করতে হবে। অসামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টা বা ব্যয়ের অজুহাতে উপাত্ত জিম্মাদার বা প্রক্রিয়াকারীকে তার দায়িত্ব কর্তৃপক্ষ থেকে যে সারের সুযোগ তৈরি হয়েছে সেটি দূর করতে হবে। অপরাধ প্রতিরোধের নামে ব্যক্তিগত উপাত্তে ঢালাও প্রবেশাধিকারের যে সুযোগ রাখা হয়েছে যা উপাত্ত সুরক্ষার নামে নিয়ন্ত্রণ ও নজরদারির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার সংখ্যা রয়েছে তা দূর করতে হবে। জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর বেশ কিছু ঝুঁকি এবং ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলো দূর করার জন্য উদ্যোগ করা হবে, যে বিষয়গুলো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সাংবিধানিক সংবিধিবদ্ধ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সম্পর্কিত সুপারিশের মধ্যে রয়েছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ 2025 সংশোধন করে নিম্নোক্ত ঘাটতি দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে রয়েছে রাজস্ব নিরূপণ আদায়ে নিরীক্ষার সুযোগ না থাকা, যা মহা হিসাব নিরীক্ষকের সাংবিধানিক মর্যাদা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে এবং সরকারি রাজস্ব ব্যবস্থায় জব্দে কমাবে। রাজস্ব নিরূপণ ও আদায়ের অনিয়ম ও কর ফাঁকির জব্দে বাইরে থেকে যাবে। আন্তর্জাতিক বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করা, মহা হিসাব নিরীক্ষকের প্রতিবেদন পেশ করা, বিধি প্রণয়ন করা ইত্যাদি ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি বা পরামর্শ গ্রহণের যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সে বিষয়গুলো দূর করতে হবে। বার্ষিক প্রতিবেদন প্রতি বছর যথাসময়ে প্রকাশের বাধ্যবাধকতা না থাকার বিষয়টি এই ঘাটতিকে দূর করতে হবে। রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 সংশোধন করতে হবে একইভাবে, যে ঘাটতি বা রয়েছে সেগুলো দূর করতে হবে। এনবিআর এর বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে, যা আশাবাদ্য, কিন্তু চূড়ান্ত বিবেচনায় আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে রাজস্ব আদায়কারী বিভাগটিকে আইনের সুরক্ষা নিশ্চিত পূর্বক স্বতন্ত্র সংস্থা বা কর্তৃপক্ষ হিসেবে রূপান্তরিত করা হয়নি, যা এই আইনে সেই বিষয়টি দূর করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে মত তৈরি করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অপসারণের চর্চা কঠোরভাবে প্রতিহত করতে হবে। স্বচ্ছ জবাবদিহিমূলক জনমাধ্যম উন্নয়ন কৌশল গ্রহণ সম্পর্কিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে সকল প্রকার সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে ভ্যালু ফর মানি অর্জনে অন্তরায় ও অনিয়ম দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং আইনি প্রাতিষ্ঠানিক দুর্বলতার সঙ্গে চিহ্নিত ও সংস্কার করতে হবে। পাবলিক মানি বা রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের সর্বোচ্চ স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করতে হবে। সম অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে আর্থসামাজিক উন্নয়নের সুফল সকলের নিকট, বিশেষ করে দরিদ্র, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং আয় ও সম্পদের বৈষম্য দূর করার জন্য সুনির্দিষ্ট, বাস্তবায়নযোগ্য ও সময়বদ্ধ নির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা। আদিবাসীদের পৃথক পৃথক জাতিসত্তা, দলিতদের পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং আদিবাসী বিষয়ক আন্তর্জাতিক সনদসমূহের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি কোনো বিশেষায়িত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। সমতলের আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনার জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে বাধা দূর এবং অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে বৈষম্য বিরোধী আইন প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন খাতে সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত সুপারিশের মধ্যে রয়েছে অনিয়ম দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বেসরকারি খাতে সেবা, বিশেষত বেসরকারি শিক্ষা, স্বাস্থ্য, টেলিকমিউনিকেশন, মোবাইল আর্থিক সেবা ইত্যাদি সেবাগুলো নিশ্চিতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থায় আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা। যাত্রী বান্ধব ও নিরাপদ পরিবহন সেবা নিশ্চিত করতে মালিক, শ্রমিক সমিতি, রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী, চাঁদাবাজ, সিন্ডিকেট এবং ব্যক্তি মালিকানাধীন পরিবহন ব্যবসায় বিদ্যমান সকল ধরনের অনিয়ম দুর্নীতি চিহ্নিত করতে হবে এবং তা বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উপর সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বন্ধ করা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় আইনের সংস্কারের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি দক্ষ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ব্যাংকিং ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত সুপারিশের মধ্যে রয়েছে
ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যাংক খাত, বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষেত্রে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাতে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করতে হবে। ঋণ জালিয়াতি, ব্যাংক খাতের সকল প্রকার প্রতারণা এবং অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও পরিচালকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যাংক ও আর্থিক খাতকে গোষ্ঠী, পরিবারতন্ত্র, রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক সহ সকল বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনায় রাজনৈতিক, ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অপসারণ করতে হবে এবং এই জাতীয় চর্চা বন্ধ করতে হবে। ব্যাংক খাতের সামগ্রিক খেলাপি ঋণের পরিমাণ এবং এর আদায় প্রক্রিয়া ধীরগতি ও জটিলতা বিবেচনায় আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে স্বার্থের দ্বন্দ্বমুক্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে পর্যায়ক্রমে একটি স্বতন্ত্র, স্বাধীন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থা প্রতিষ্ঠা করতে হবে। অর্থ পাচার বন্ধ করতে বিএফআইইউ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সিআইডি, বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিগত সময়ে সংগঠিত পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতির তদন্ত, দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পুঁজিবাজারকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে স্বাধীন, স্বচ্ছ, জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কিত সুপারিশের মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে 2050 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সহ নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি খাতে নীতি করায়িত বন্ধ এবং স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধ সহ এ খাত সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন, তদারকি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করতে হবে। আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন ও নবায়নযোগ্য লক্ষ্যমাত্রা অর্জনে জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পের অর্থায়ন ও ব্যবহার ক্রমান্বয়ে কমানোর জন্য সময়বদ্ধ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সংক্রান্ত কার্যক্রমে নেতৃত্ব প্রদানের জন্য টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে স্টেডাকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান সহ এর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ, জলবায়ু ঝুঁকি, ন্যায়সঙ্গত জলবায়ু কার্যক্রম ও জলবায়ু তহবিল সুশাসন সংক্রান্ত সুপারিশের মধ্যে রয়েছে পরিবেশ সংবেদনশীল এবং সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর এবং পরিবেশ দূষণকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ না করা, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের প্রত্যাশা পূরণ করার জন্য এই ফান্ডের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আর্থিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহির সাথে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমি এই পর্যায়ে সুশাসন, দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে সার্বিক কৌশলগত সর্বোচ্চ প্রাধান্য বিষয়ক যে সুপারিশগুলো আছে তাদের সুপারিশ উপস্থাপন করার জন্য ধন্যবাদ। খুব বেশি সময় নেয় না, আমিও বেশি সময় দেবো না। যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো উপর ভিত্তি করে আমাদের বিবেচনায় সবচেয়ে প্রাধান্য যেগুলো সেগুলো আর আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে যে বিএনপির যে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা, যেটি আমি আগে বলেছি, প্রতিবেদন আছে, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের উপর ভিত্তি করে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়ন করতে হবে। আমরা এই বিষয়টির উপর বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে তিনটি ডকুমেন্টই কিন্তু বিএনপির অংশীদার আছে এবং এই তিনটিকে বাস্তবায়ন করার জন্য একটা সমন্বিত কৌশল অন্যথায় সেটা বিক্ষিপ্ত বা বিভিন্ন কার্যক্রম হতে পারে, কিন্তু বাস্তবে পরিপূর্ণ রূপায়ণ সম্ভব না হতে পারে। এবং এই সমন্বিত কৌশলে এবং পথরেখা অনুযায়ী বাস্তবায়নযোগ্য সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় আমরা জোরালোভাবে উল্লেখ করতে চাই। সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় সুশাসন এবং দুর্নীতি বিরোধী উপাদান সক্রিয়ভাবে অবশ্যই পালন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মনে করি দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে যে অন্য সকল যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের পূর্ব শর্ত। দুর্নীতি বিরোধী অবস্থান এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বিশাল সুযোগ আছে এবং আছে সক্ষমতা। এর পাশাপাশি সুযোগ এবং সক্ষমতা আমরা জোরালোভাবে বলতে চাই। সরকারের বিশাল গণরায় আছে এবং সংসদে 2/3 বেশি আসন আছে এবং জাতীয় সমর্থন আছে। তার উপর ভিত্তি করে সরকার যেটা চায় সেটা অবশ্যই বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা এবং সুযোগটা সৃষ্টি হয়েছে। তো
তবে এর মধ্যেও থাকতে পারে বহুমুখী প্রতিকূলতার ঝুঁকি। সেই ঝুঁকিগুলো কি, সেই তার ঝুঁকি কি ধরনের, কি সূত্র এবং স্বরূপ, এবং সে কি প্রক্রিয়া ঝুঁকিগুলো আসে এবং সেগুলো তাদের যে প্রভাব সৃষ্টি করে সেগুলো চিহ্নিত করে ম্যাপিং করে তার উপর ভিত্তি করে মোকাবেলার কৌশল অবলম্বন করতে হবে। আমরা এটিকে বিশেষভাবে গুরুত্ব দিই এই কারণে যে আমরা গত সবসময় দেখেছি বাংলাদেশে সবসময় সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দেয়, সুশাসনের ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর করা যায় না, কারণ অভ্যন্তরীণ প্রতিরোধ সবচেয়ে বেশি অন্যতম প্রধান হিসেবে কাজ করে, যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কাজে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে প্রত্যাশা এবং অর্জনের সম্ভাবনা তার পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করে সেটা বিভিন্ন সময় উপায় বের করার আরোপ করছে। প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো প্রায় 133 বা তারও বেশি পরিণত হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোন যুক্তিতে কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না, তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। যুক্তিগুলো কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসমক্ষে প্রকাশ করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়গুলো আমি আবার ফিরে আসছি, ক্ষমতাসীন দল এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের এবং আমলাতন্ত্রের এবং ব্যবসায়ীদের প্রায় সকল পেশাজীবীর মধ্যেই একাংশের মধ্যে দৃশ্যমান একটা প্রবণতা, যেটা আমরা আগে আপনাদের মাধ্যমে বলেছি, এবার আমাদের পালা। এই যে এবার আমাদের পালা যে সংস্কৃতি, সেটার বিকাশ বোধে সেটাকে প্রতিহত করার জন্য দলীয় দল ও দলীয় সংগঠন সহ সকল দলীয় আনুগত্য পুষ্ট সকল ক্ষেত্রে শুদ্ধতার চর্চা নিশ্চিত করতে হবে, এবং সেই জন্য দল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার দিক নির্দেশনা সহ সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। আমরা মনে করি যে এখনই সময় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে রাজনৈতিক দল, তাদের নিজস্ব দল এবং দলের যে সংগঠন এবং দলের সমর্থন পুষ্ট যে শক্তিগুলো আছে, তাদেরকে জোরালো বার্তা দেওয়া যে দুর্নীতির কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, এবং এটি যে গ্রহণযোগ্য নয় সেটা নিজেদের মধ্যে থেকে আগে শুরু করতে হবে। বিএনপি অভ্যন্তরে বিএনপির সরকারের সাফল্যের পরিপন্থী শক্তি যেন ক্রমান্বয়ে প্রতিরোধ হয়ে উঠতে না পারে, সেই জন্য সুচিন্তিত কৌশল অবলম্বন করতে হবে। প্রতিকলাদের পতন এবং নির্বাচনে বিশাল জয়ের ফলে রাজনৈতিক এবং সরকারি অবস্থান, জনপ্রতিনিধিত্ব এবং অন্য কোনোভাবে ক্ষমতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্টতা থাকলেই সেটাকে ক্ষমতার অপব্যবহারের এক ধরনের বা দুর্নীতির লাইসেন্স হিসেবে বিবেচনা করার যে চর্চা দৃশ্যমান সবসময় ছিল, এখনো আছে, সেটাকে কঠোরভাবে প্রতিরোধ এবং বিলুপ্ত করতে হবে। সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে ও সংশ্লিষ্ট অংশীদারদের সাথে বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে একটি জনপ্রতিনিধি আচরণ বিধি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে সংসদের সদস্যবৃন্দের পাশাপাশি সকল পর্যায়ে জনপ্রতিনিধির জন্য আচরণ বিধি থাকবে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজিকে স্বাভাবিকতা প্রদানের সকল অপচেষ্টার বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর বার্তা এবং নির্দেশনা দিতে হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাব মুক্ত করার জন্য সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এই বিষয়, এই কারণে যে বাংলাদেশে যে বিপর্যয় হয়েছে গণতান্ত্রিক অগ্রযাত্রার বিপরীতে, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনের মধ্যে দলীয়করণ। এটা কোনো দলের একচ্ছত্র বিষয় ছিল না, আমাদের বড় দলগুলি সবাই এই প্রবণতায় লিপ্ত হয়েছে, যে কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়েছে এবং পেশাজীবী সংগঠনগুলো দলীয় প্রভাবের কারণে তার সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করছে কর্তৃত্ববাদ বিকাশে। সেই অভিজ্ঞতায় সবচেয়ে যে শক্তিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম আমি মনে করি যে বর্তমান সরকারের দল এবং সরকারের দল। এই অভিজ্ঞতার পুনরুক্তি তারা করবেন না, সেই বিশ্বাস রেখে আমরা বলতে চাই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে।